This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বাংলাদেশে বাড়ছে ভারত বিদ্বেষের বিষ। ভারত বিদ্বেষের আবহেই আজ মুখোমুখি হতে চলেছে দুদেশের বিদেশ সচিব। বৈঠকে যোগ দিতে আজই ঢাকায় বিদেশ সচিব বিক্রম মিশ্রি। আজকে তিনি যাচ্ছেন এবং আগামীকাল তারা বৈঠক করতে চলেছেন। হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে বলা হবে। ইতিমধ্যেই এই বিষয়ে জানিয়েছেন ইউনুসের প্রেস সচিব। বৈঠকে উঠতে পারে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার প্রসঙ্গ। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। এই পুরো বিষয় নিয়ে আমরা আরও জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে দিল্লির প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, যে বৈঠক হতে চলেছে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক, সেই বৈঠকের আগে আমরা একাধিক ঘটনাক্রম দেখতে পাচ্ছি এবং যেখানে ভারত বিদ্বেষী মনোভাব প্রতিদিন দ্বিগুণ থেকে তিনগুণ হচ্ছে বাংলাদেশে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বৈঠকের পর সবকিছু আবার স্বাভাবিক হবে, এই আশা কি রাখা যায়? দেখো, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের কাছ থেকে এরকম একটা আশা করা যেতেই পারে এবং সেটাই করাই বাঞ্ছনীয়। ভারতও সেই আশা নিয়ে এগোচ্ছে। তবে যেভাবে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রয়েছে, তাদের যারা প্রধান, তারা যেভাবে ভারত বিদ্বেষী মনোভাব প্রকাশ করছেন এবং একেবারে বিবৃতি দিচ্ছেন, তারা ঘোষণা করছেন, তা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় বলা যেতে পারে। ভারত সরকার পুরো বিষয়টিতে এখনো পর্যন্ত কিন্তু এইভাবে সরকারিভাবে কোনোভাবে বাংলাদেশ সম্পর্কে মুখ খোলেনি এবং তারা আশাবাদী। আজকে যেহেতু বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিক্রম মিশ্রি তিনি যাচ্ছেন ঢাকা, সেখানে এই বৈঠক ভেস্তে দেওয়ারও বানচাল করার, ভেস্তে দেওয়ার কিন্তু একটা কৌশল থাকে। কারণ ভারত এসব পরিস্থিতির মধ্যে দিয়ে এর আগে অনেকবার গিয়েছে। বিভিন্ন প্রতিবেশী দেশের সঙ্গে বৈঠক, যখনই বৈঠকের কথা হয় তখনই পরিস্থিতি হাওয়া গরম করার জন্য অনেকেই বিবৃতি দিয়ে থাকেন। ভারত তাতে কান দেয় না, এবারও দিচ্ছে না। মূলত যে বিষয়গুলি নিয়ে এবারে আলোচনা হওয়ার কথা রয়েছে, তার মধ্যে অন্যতম দুই দেশের যে বাণিজ্যিক সম্পর্ক, সেটা বজায় রাখা এবং ভারতের প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং সেদেশের আইন শৃঙ্খলা বজায় রাখা, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে এবং সেখানে ভারতের করণীয় কি ইত্যাদি বিষয়ে আলোচনা হবে। যদি শেখ হাসিনার প্রত্যর্পণ বা এই ধরনের কোনো বিষয়ে আলোচনা হয় বা হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে এই ধরনের আলোচনা বিদেশ সচিব পর্যায়ে আলোচনা সাধারণত হয় না। যদি বাংলাদেশের তরফ থেকে অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলি তোলে, তখন ভারত তার উপযুক্ত জবাব তার দেবে। এক্ষেত্রে একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে বাংলাদেশে এই মুহূর্তে যে আদৌ সরকার রয়েছে, যেটা অন্তর্বর্তী সরকার বলা হচ্ছে, সেই সরকার কি আদৌ সরকার চালাচ্ছে নাকি সেটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাই বড় প্রশ্ন। যে ছবি আমরা দেখছি, সেই ছবি একেবারে বলা যেতে পারে নগণ্য। সারা বাংলাদেশ জুড়ে যে খবর আসছে, তাতে বাংলাদেশ একেবারে অগ্নিগর্ভ হয়ে রয়েছে এবং সেখানে সংখ্যালঘুদের উপরে নির্মম অত্যাচার হচ্ছে। শুধু সংখ্যালঘুদের উপরে নির্মম অত্যাচার নয়, সরকারি দপ্তর, সেখানে যারা সংখ্যালঘুরা চাকরি করেন তাদের উপর আক্রমণ হচ্ছে। সার্বিকভাবে বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হওয়ার পথে এগোচ্ছে, পূর্ব পাকিস্তান হওয়ার পথে এগোচ্ছে। এই পূর্ব পাকিস্তান হওয়ার পথে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন কারা? ভারতের তরফ থেকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে এবং সেক্ষেত্রে যাতে বাংলাদেশ আবার আগের মতো শান্তিপূর্ণ একটি দেশে পরিচালনার ক্ষেত্রে ফিরে আসে, মূলত সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। আর সেই জন্যই বিক্রম মিশ্রি আজকে যাচ্ছেন। আশা করা যাচ্ছে বৈঠক সফল হবে। তুমি আমাদের সঙ্গে থাকো রাজীব। এদিকে ব্রিটেনে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বার্তা, ব্রিটেনের আওয়ামী লীগ সমর্থকদের সভার আয়োজন, ইউনূস সরকারকে তো মুজিব কন্যা শেখ হাসিনা। আমি কাউকে খুন করিনি, ইউনূস সরকার এখন খুন করছে, ইউনূস সরকারের সবার একদিন বিচার হবে। বাংলাদেশে এখন অরাজকতা চলছে, একই সঙ্গে চিন্ময় কৃষ্ণের গ্রেফতারির প্রসঙ্গেও তিনি তোপ দেখেছেন। সরকারি মদতে সংখ্যালঘু নির্যাতন চলছে, কথা বলেছেন হাসিনা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ঠিক কি বলেছেন হাসিনা, শোনাবো। 2024-এ সরকার গঠন করার পর আমরা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এই বাংলাদেশকে একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ওনার একটা সম্পূর্ণত দেশ হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ছিল। আমাদের লক্ষ্যই ছিল ক্ষুদ্র দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা বিনা পয়সায় ঘর করে দিই। বাংলাদেশের 58টা জেলা সম্পূর্ণভাবে ভূমিহীন গৃহহীন মুক্ত হয়, সেখানে কোনো মানুষ ভূমিহীন গৃহহীন ছিল না। আর বাকিগুলো করে দেওয়ার কাজ চলমান ছিল।
আমরা এই বছরই বাংলাদেশকে ভূমিহীন গৃহহীন মুক্ত একটা মানব কল্যাণে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারতাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে চরম ভাবে একটা চক্রান্ত শুরু হয়। কথা বলবো, রাজীব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। রাজীব, আমরা হাসিনার মন্তব্য শুনলাম। আমরা জানি যে এর আগে একাধিকবার আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং ভারতের যৌথ প্রচেষ্টায় বাংলাদেশে অশান্তি করার চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগ যখন দেখে দেওয়া হচ্ছিল তখন শেখ হাসিনার এই মন্তব্য, এটা কতটা গুরুত্বপূর্ণ? যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে তাতে শেখ হাসিনা, তার রাজনৈতিক দল আওয়ামী লীগ, এদের একেবারে নিশ্চিহ্ন করার একটা প্রক্রিয়া চলছে। আর এই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনার দলের কোনো নেতা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কোনো বক্তব্য পেশ করতে পারবেন না। আমরা দেখেছি এর আগে সোশ্যাল মিডিয়াতে কয়েকজন আওয়ামী লীগের পক্ষে বা শেখ হাসিনার পক্ষে সওয়াল করেছেন, কিন্তু তাদের নির্যাতিত হতে হয়েছে এবং তাদের অনেককেই প্রাণ দিতে হয়েছে। বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিটা এই রকম। আর এই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনা, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি ব্রিটেনের একটি ভার্চুয়াল তার দলের জনসভায়, দলের সমাবেশে তিনি ভাষণ দিচ্ছেন এবং সেই ভাষণে তিনি একেবারে বিস্তীর্ণ যে পরিস্থিতি, বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় যে ঘটনা ঘটে চলেছে তার বিস্তারিত তথ্য তিনি তুলে ধরেছেন এবং সেই তথ্য চমকে দেওয়ার মতো। তিনি বলছেন যে বাংলাদেশে যা ঘটছে তার 0.1% প্রকাশ পাচ্ছে, যা প্রকাশ পাচ্ছে না সেটাই অনেক বড়। এবং তিনি সামগ্রিকভাবে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তা স্বীকার করে নিয়েছেন এবং স্বীকার করে নেওয়া নয়, তার অভিযোগ যে বিপুল সংখ্যক মানুষ এই নির্যাতনের শিকার। সরকারি দপ্তর পোড়ানো হয়েছে এবং তিনি বলছেন যে শেখ মুজিবের স্মৃতিচিহ্ন যা যা যেখানে ছিল বাংলাদেশে সব নষ্ট করা হয়েছে, সরকারি হাসপাতাল ভাঙা হয়েছে, দপ্তর ভাঙা হয়েছে, এখন এমনকি বেসরকারি হোটেল, 5 তারা হোটেল থেকে শুরু করে ছোটখাটো হোটেলও বাদ দেওয়া হচ্ছে না। অর্থাৎ কার্যত যেটা লুটতরাজ, অরাজকতা বলতে যা বোঝায় তাই চলছে বাংলাদেশ জুড়ে। শেখ হাসিনা এই বিষয়ে এই প্রথম মুখ খুললেন। আর এই মুখ খোলা নিয়ে বাংলাদেশের কি পরিস্থিতি, বাংলাদেশের কি প্রতিক্রিয়া, সেটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ বাংলাদেশে এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকার রয়েছে তারা হাসিনার এই বক্তব্যকে কিভাবে নেবে, তার কারণ শেখ হাসিনা যেহেতু ভারতে রয়েছেন তাই ভারতের মাটি থেকেই লন্ডনে এই ভার্চুয়াল তিনি সমাবেশে ভাষণ দিয়েছেন। এই বিষয়টিও কিন্তু গুরুত্বপূর্ণ। তবে একটা ব্যাপার যে বাংলাদেশে আবার শান্তি ফিরবে, আবার যেখানে স্বাধীনতা ফিরবে সেখানে আবার সাংবিধানিক নিয়ম অনুযায়ী সবকিছু হবে, এমনটা কিন্তু আশা প্রকাশ করেছেন শেখ হাসিনা। এই জায়গায় দাঁড়িয়ে এখন আমাদের লক্ষ্য রাখার বিষয় যে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কোন দিকে এগোচ্ছে, তার কারণ সেখানে মৌলবাদীরা যেভাবে দখল নিয়েছে, যে অরাজকতা শুরু হয়েছে সেই অরাজকতা থামবার নাম নেই। এখানে বিরোধী একদমই। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। শেখ হাসিনা তিনি একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি যেমন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রসঙ্গ তুলেছেন, তার পাশাপাশি এই মুহূর্তে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার চলছে সে প্রসঙ্গে ঠিক কি বলেছেন হাসিনা, শোনাবো। আপনারা জানেন যে এমনকি একজন সাধু চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না। এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না? যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া, ন্যায় বিচারের স্বার্থে। বাংলাদেশে ন্যায় বিচার নাই এবং তার পক্ষে দাঁড়ালো কেন? সেই জন্য আইনজীবী পিটিয়ে হত্যা করা। এবং তাদের এবারে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখি যে মানুষকে পিটিয়ে হত্যা করা। ডক্টর ইউনূস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল, 2007 দল করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সেটা সে নিজেই বলেছে। যখন জাতিসংঘে গিয়েছিল বিল ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে, বিল ক্লিন্টনের সঙ্গে পরিচয় করার সময় সে বলেছিল যে 2024 জুলাই 7 তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয়, এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না, এটা ছিল তার মেটিকুলাসলি ডিজাইন করা একটা পরিকল্পিতভাবে আন্দোলন, যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করে এটা করেছিল। কথাটা বাস্তব, কারণ কোনো কোটা ছিল না, সব দাবি মানা হয়ে গেছিল।
কিন্তু দাবি মানার পরেও কেন আন্দোলন চলে, আর এই আন্দোলনের কোন নেতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। যেখানে একটা গভীর চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল। ওই চক্রান্তটা সে মেটিকুলাসলি করেছিল। তার চক্রান্ত 1, 2, 3 অর্থাৎ ABC এইভাবেই তার পরিকল্পনা করা। প্রথমে আন্দোলন সে সফল করলো, এরপর সব জ্বালা পোড়াও। সরকারি মদতে সংখ্যালঘুদের নির্যাতন চলছে কথা যেমন তিনি বলেছেন, তার পাশাপাশি সংখ্যালঘুদের বাড়িঘর লুট করা হয়েছে, ধর্মীয় স্থান ভাঙা হয়েছে কথা উল্লেখ করেছেন তিনি। আর ঠিক কি বলেছেন হাসিনা, শোনাব। সংবিধানের 7ম অনুচ্ছেদে খ অনুযায়ী কেউ যদি অবৈধভাবে ক্ষমতা দখল করে তার বিচার হয়। জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। আমি তো সে সুযোগ পাইনি, আমি সরে এসেছিলাম যেন লাশের উপরে লাশ না পড়ে, সেই জন্য দুর্ভাগ্যের বিষয় যে থামেনি। একদিন ইনশাল্লাহ সেই দিন আসবে, এই খুনিদের বিচার একদিন বাংলার মাটিতে হবেই হবে। আমরা করবো। এই বিজয়ের মাস আমাদের, এই অন্ধকার কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে, বাংলাদেশ এগিয়ে যাবে। যে আমাদের দেশকে ধ্বংস করছে তার যে চালাচামন্ড সন্ত্রাস বাহিনী, তার বিরুদ্ধে তার সমন্বয় ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণই তাদের বিচার করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।